হ্যালো, গুড ইভিনিং। শুনতে পাচ্ছিস? Good evening, sir. আচ্ছা, আমরা অ্যালকিন পড়াচ্ছিলাম। হাইড্রোকার্বন এর মধ্যে অ্যালকিন আগের ক্লাসে যেটা পড়িয়েছিলাম সেটা দেখ। তারপর থেকে পড়াচ্ছি। আমরা অ্যান্টি মার্কনিকভ রুল পড়াচ্ছিলাম। এই জায়গাটায় নেক্সট ক্লাস বলে লেখা আছে, সেই অংশটাই আমি দেখাচ্ছি তোকে। তো আরেকবার মনে করাই কোন জায়গাটা ছিলাম, একবার মনে করাই। এ কথা বলেছিলাম যে যদি ডাবল বন্ডে এইচবিআর অ্যাডিশন হয় তাহলে নর্মালি মার্কনিকভ অ্যাডিশন রুল অনুযায়ী হয়, মানে নেগেটিভ পার্টটা সেই কার্বনের সাথেই জোড়ে যেখানে লেস নাম্বার অফ হাইড্রোজেন রয়েছে। কিন্তু যদি পারক্সাইড থাকে তাহলে কিন্তু মার্কনিকভের অ্যাডিশন রুল যা বলা আছে তার উল্টো অ্যাডিশনটা হবে, তার রিভার্স অ্যাডিশনটা হবে, মানে যেখানে বেশি হাইড্রোজেন আছে সেখানে নেগেটিভ পার্টটা জুড়বে। আজকে এই নিয়ে আলোচনা শুরু হবে আমাদের, যে অ্যান্টি মার্কনিকভ রুল এবং তার কারণটা কি সেটা নিয়ে আমরা আলোচনা করব। তো দেখ, অ্যান্টি মার্কনিকভ রুলটা বেসিক্যালি কেন হচ্ছে, প্রথমে আমি একবার এক্সাম্পলটা দিই যাতে ভালো করে তুই বুঝতে পারিস। আমি একবার এক্সাম্পলটা আবার লিখছি, আগের দিনকার লিখেছি কিন্তু তবুও আমি এক্সাম্পলটা আবার লিখছি যাতে করে বুঝতে পারিস। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে, তোর কাছে যদি এরকম একটা কম্পাউন্ড আছে, দেখ না বুঝতে পারলে আমাকে অবশ্যই বলবি, এরকম একটা কম্পাউন্ড আছে, এতে যদি তুই এইচ বিআর দিস তাহলে একদিকে এইচ একদিকে বিআর জুড়বে, ডাবল বন্ড ভেঙে যাবে। কিন্তু এইচ প্লাস বিআর মাইনাস, বিআরটা কিন্তু এই কার্বনে জুড়বে যাতে কম হাইড্রোজেন আছে, আর এইচ প্লাসটা এই কার্বনে জুড়বে যাতে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে। তো সব মিলিয়ে এটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে CH3 CH, এইখানটায় বিআরটা জুড়বে CH2H, এই ডাবল বন্ডটা ভেঙে যাবে। এই ডাবল বন্ডটা এখান থেকে ভেঙে গেছে, তার জায়গায় একদিকে বিআর একদিকে হাইড্রোজেন জুড়েছে। কিন্তু এই নর্মাল প্রসেসটা কিন্তু গন্ডগোল হয়ে যাবে যদি আমরা এখানে কি করি না, এইচ বিআর তার সাথে কোনো পারক্সাইড দিই, তখন এইচ প্লাসটা আর বিআর মাইনাসটা কোন দিকে জুড়বে, এইচ প্লাসটা উল্টো জায়গায় এইচখানে জুড়বে আর বিআর মাইনাসটা এই দিকে জুড়বে, মানে আমাদের প্রোডাক্টটা হবে এই রকম, এখানে হাইড্রোজেন এখানে বিআর। তো দেখ যে হাইড্রোজেন কিন্তু উল্টো জায়গায় জুড়েছে, বিআর উল্টো জায়গায় জুড়েছে, আগে যেখানে হাইড্রোজেন যেখানে বিআর ছিল, সবকিছুর মূলে হচ্ছে এই পারক্সাইডটা। পারক্সাইড দিতে কিন্তু এই ব্যাপারটা হবে, এই রিয়াকশনটার প্রবলেমটা বুঝতে পেরেছিস? আমরা যেটা নিয়ে ডিসকাস করতে চলেছি সেই ব্যাপারটা বুঝতে পেরেছিস কিনা? এইটা যে রুল অনুযায়ী হয়েছে সেটা হচ্ছে মার্কনিকভস রুল। তাহলে এইটা কি রুল অনুযায়ী হয়েছে? এটা নিশ্চয়ই অ্যান্টি মার্কনিকভস রুল। এটা অ্যান্টি মার্কনিকভ রুল অনুযায়ী হয়েছে কারণ এটা মার্কনিকভ রুলকে ওবে করছে। এখন প্রশ্ন হচ্ছে যে পারক্সাইড দিতে এরকম হলোটা কেন, সেই গল্পটাই আমি তোকে বলবো, চল সেটা নিয়ে আমরা ডিসকাস করছি। পারক্সাইড কি করে না, র্যাডিক্যাল তৈরি করে, এইচ প্লাস বিআর মাইনাস তৈরি করে না। পারক্সাইড কি করে না, এইচ র্যাডিক্যাল বিআর র্যাডিক্যাল তৈরি। পারক্সাইডস আর র্যাডিক্যাল জেনারেটর, লিখে রাখবি,
peroxides are radical generator। মানে কি হয় না, HBr থাকলে যদি পারক্সাইড থাকে তাহলে H র্যাডিক্যাল আর Br র্যাডিক্যাল এরকম ভাগ হয়ে যাবে, H র্যাডিক্যাল প্লাস Br র্যাডিক্যাল। তো H র্যাডিক্যালের চাইতে Br র্যাডিক্যাল বেশি রিঅ্যাক্টিভ, বড় সাইজ, তাতে একটা বাইরে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রনটাকে ধরে রাখতে পারবে না, তো প্রথমে Br র্যাডিক্যাল এসে অ্যাটাকটা করবে। এ তো ইলেকট্রন ডেফিসিয়েন্ট, এর তো একটা ইলেকট্রন কম আছে, ইলেকট্রন ডেফিসিয়েন্ট। এ তো ইলেকট্রন রিচ, এই যে পাই বন্ড ইলেকট্রন রিচ, সেখানে অ্যাটাক করবে। অ্যাটাক করলে কি হবে না, এদিক থেকে একটা ইলেকট্রন এদিকে এসে বন্ড করবে, বাকি একটা ইলেকট্রন এখানে চলে আসবে, এটা হচ্ছে র্যাডিক্যাল তৈরি হলো, আর একটা র্যাডিক্যাল তৈরি হলো। এই যে র্যাডিক্যালটা তৈরি হলো, বিআর এই ধারে জুড়ে গেল এবং এই হাইড্রোজেনটা পরবর্তীকালে এখানটা জুড়লো। এই র্যাডিক্যালটা তৈরি হওয়ার পিছনে কারণ যেটা, এটা হচ্ছে সেকেন্ডারি র্যাডিক্যাল, 2 ডিগ্রি র্যাডিক্যাল, মোর স্টেবল। দেখ, যদি 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 এটা যদি বিআরটা যদি মাঝখানে গিয়ে জুড়তো তাহলে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন হতো, যেটা কিনা আনস্টেবল হতো। 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি আনস্টেবল, তো সেই জন্য বিআরটা মাঝখানে জুড়বে না, বিআরটা ধারে জুড়বে। আমি তোকে দেখাচ্ছি, দেখ আরেকবার দেখে নে, চট করে দেখে নে। যে ধর, কি বলতে চাইছি বোঝার চেষ্টা কর, এইটা আছে, বিআর র্যাডিক্যাল। বিআর র্যাডিক্যাল এই দিকেও জুড়তে পারে, এই দিকেও জুড়তে পারে। তো বিআর র্যাডিক্যাল যদি এইখানে জোড়ে তাহলে র্যাডিক্যালটা তৈরি হবে কোথায়, এই জায়গাটা, এটা হচ্ছে 2 ডিগ্রি র্যাডিক্যাল। আবার বিআরটা যদি মাঝখানে জোড়ে, র্যাডিক্যালটা তৈরি হবে এই ধারে, এটা কি 1 ডিগ্রি র্যাডিক্যাল। তাহলে 2 ডিগ্রি মোর স্টেবল দ্যান 1 ডিগ্রি, তার মানে এইটা তৈরি হবে না, এইটাই তৈরি হবে। তো এটা তৈরি হলে বিআরটা কোথায় চলে গেল, ধারের দিকে চলে গেল, পরে এইচ র্যাডিক্যাল একটা এসে এখানে আবার জুড়ে যাবে। তো এইটাই হচ্ছে মজা, যে বিআরটা প্রথমে জুড়ছে, পরে এইচ র্যাডিক্যাল এসে জুড়ছে, কারণ 2 ডিগ্রি র্যাডিক্যাল বেশি স্টেবল বলে, সেই জন্য বিআরটা ধারের দিকে চলে গেল এবং কি এইচটা মাঝখানে জুড়লো, এইচটা মাঝখানে জুড়েছে, বিআরটা ধারের দিকে জুড়ে গেছে। তো এই জন্যে মার্কনিকভ অ্যাডিশন রিয়াকশন যখন হয়, পারক্সাইডের প্রেজেন্সে যদি করা যায় তাহলে কিন্তু রিয়াকশনটা উল্টো অ্যাডিশন হয়। এই কথা আমি তোকে বললাম। এছাড়া আমি তোকে আরো একটা কথা বলবো, যে পারক্সাইডের সময়তে দুটো কন্ডিশন কিন্তু খুব জরুরি অ্যান্টি মার্কনিকভ রুলের ক্ষেত্রে। কি না, যে অ্যাড হচ্ছে সেটা HBr হতে হবে। যদি HCl হয় বা HI হয়, এগুলোতে কোন রকমের কোন এরকম ধরনের অ্যাডিশন রিয়াকশন, অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশন রিয়াকশন হবে না। অ্যান্টি মার্কনিকভ অ্যাডিশনটা শুধুমাত্র HBr এর ক্ষেত্রেই অ্যাপ্লিকেবল। আমি তোকে আবার লিখে দেখাচ্ছি, দেখ আমি তোকে কি বলতে চাইছি। ধর এখানে এরকম ধরনের একটা কম্পাউন্ড আছে, তুই এতে HCl দিয়েছিস, তো কি হবে, H প্লাস Cl মাইনাস, Cl মাইনাসটা কোথায় গিয়ে জুড়বে, এইখানে গিয়ে জুড়বে। H প্লাসটা কোথায় গিয়ে, মার্কনিকভ অ্যাডিশন রুল, তো CH3CH, এখানে Cl, এখানে CH2, একটা H। এবারে ধর তুই এই রিয়াকশনে HCl আর পারক্সাইড দিলি, তাহলে কি অ্যান্টি মার্কনিকভ হবে, তাহলে কি উল্টো দিকে জুড়বে, তাহলে কি এই রকম হবে, এইখানটায় H, এইখানটায় Cl। অনেকেই ভুল করে, আমি তোকে পরিষ্কার ভাষায় বলছি, সরি, এরকমটা হবে না, এরকমটা হওয়ার কোনো চান্স নেই। কি হবে
না CH3 CH Cl CH2H, মানে এইখানে যে প্রোডাক্টটা হয়েছিল সেই প্রোডাক্টটাই হবে। তুমি তুমি মার্কনিকভ অ্যাডিশন পারক্সাইড দিচ্ছ কি দিচ্ছ না সেটা বড় কথা নয়। HCl যদি তুমি দাও, পারক্সাইড দাও ছাই নাই দাও, যা মার্কনিকভ অ্যাডিশন সেটাই হবে। শুধুমাত্র HBr এর ক্ষেত্রেই এই অ্যান্টি মার্কনিকভ অ্যাপ্লিকেবল। আবার আমি বলে দিচ্ছি, ভালো করে নোট ইট ডাউন, আমি তোকে ভালো করে ব্যাপারটা বলে দিচ্ছি যে অ্যান্টি মার্কনিকভ রুল, অ্যান্টি মার্কনিকভস রুল only applicable to HBr। HBr এর ক্ষেত্রেই শুধুমাত্র অ্যাপ্লিকেবল। HCl বা HI এগুলো হ্যালোজেন হাইড্রাসিড, এগুলোর ক্ষেত্রে তুমি পারক্সাইড দাও বা নাই দাও কিছু করার নেই, মার্কনিকভ যেমন বলেছে তেমনটাই হবে। এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখিস, এই ব্যাপারটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এটা তুই মাথায় রাখিস। তো সেটার কথা আমি তোকে বললাম। HBr, পারক্সাইড ইত্যাদি ইত্যাদি। এরপর দেখ, এরপর চলে আয় কি না মার্কনিকভ অ্যান্টি মার্কনিকভ রুল অনলি আনসিমেট্রিক্যাল অ্যালকিন। এ কথা তো আগেই বলেছি, আনসিমেট্রিক্যাল অ্যালকিন না হলে হবে না। আনসিমেট্রিক্যাল অ্যালকিন মানে কি না, তার দুদিকে হাফ করে দিলে দুদিকটা একই জিনিস থাকবে না, এদিকটা আলাদা এদিকটা আলাদা, এরকম যদি হয় একে বলে আনসিমেট্রিক্যাল অ্যালকিন। আনসিমেট্রিক্যাল অ্যালকিনের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা শুধুমাত্র অ্যাপ্লিকেবল হবে, এটা তুই মাথায় রাখিস। আচ্ছা, এবারে হচ্ছে অ্যাডিশন অফ হ্যালোজেন ইন প্রেজেন্স অফ ওয়াটার, খুব দরকারি। অ্যাডিশন অফ হ্যালোজেন ইন প্রেজেন্স অফ ওয়াটার, ক্লোরিন ওয়াটার, ব্রোমিন ওয়াটার, এরকম ওয়াটারের প্রেজেন্সে যখন আমরা হ্যালোজেনটাকে অ্যাড করছি, অ্যাডিশন অফ হ্যালোজেন ইন প্রেজেন্স অফ ওয়াটার, তাহলে কি হবে ভালো করে বিষয়টা বোঝার চেষ্টা কর। যে আমরা যদি হ্যালোজেনকে ওয়াটারের প্রেজেন্সে অ্যাড করি তাহলে কি সে মার্কনিকভ অ্যাডিশন রুল ফলো করবে, বা ওয়াটারের প্রেজেন্সে কি কম্পাউন্ড তৈরি হবে? আমি তোকে সব প্রশ্নের উত্তর দিচ্ছি, তুই ভালো করে কেয়ারফুলি দেখ। ফরমেশন অফ হ্যালোহাইড্রিন কি আমি একটু বাদেই বলবো, আর রিয়াকশন ফলোজ মার্কনিকভস রুল। মার্কনিকভের রুলটাও কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হবে। চল দেখি কি ধরনের কম্পাউন্ড তৈরি হয় ইত্যাদি ইত্যাদি। যখনই তুই কি করবি না হ্যালোজেন আর ওয়াটার এরকম ধরনের অ্যাড করবি, তখন কি হবে না হ্যালোজেন আর ওয়াটারের সাথে রিয়াকশন করবে। ধর ক্লোরিন ক্লোরিন তুই রিয়াকশন করছিস, এটায় জল আছে, তো এইটা Cl, এটা রিয়াকশন করে কি হবে না HOCl প্লাস HCl এরকম হবে। তো হ্যালোজেন আলাদা করে জল আলাদা করে থাকবে না, জল এবং হ্যালোজেন তাদের মধ্যে রিয়াকশন হয়ে গিয়ে HOCl এবং HCl হবে। কিভাবে জুড়বে না X একটা কার্বনে জুড়বে আর OH আর একটা কার্বনে জুড়বে। দেখ X জুড়েছে এবং OH জুড়েছে, এখানে মার্কনিকভ অ্যাডিশন রুলই ফলো হবে। X একটা কার্বনে জুড়বে এবং OH মাইনাস একটা কার্বনে জুড়বে, এটা তো সিমেট্রিক্যাল। আনসিমেট্রিক্যাল হলে মার্কনিকভ অ্যাডিশন রুলকেই ফলো করবে। যেরকম আমরা বলছি, এরকম একটা এক্সাম্পল দিচ্ছি, দেখ যে OH মাইনাস, OHটা এখানে মাইনাস হবে আর Br বা Cl এগুলো প্লাস হবে। তাহলে দেখ যে নেগেটিভ পার্টটা কোন কার্বনে জোড়ার কথা, যে কার্বনে কম নাম্বার হাইড্রোজেন আছে। এই কার্বনটা কি কোনো হাইড্রোজেন নেই, কম নাম্বার হাইড্রোজেন আছে, তাহলে OH-টাকে এখানে গিয়ে জুড়ে দেওয়া হয়েছে। দেখ এইখানটা গিয়ে জুড়েছে। আর Br-টাকে কোথায় বেশি সংখ্যক হাইড্রোজেন যেখানে আছে সেখানটায় Br গিয়ে জুড়েছে CH2Br। তাহলে OH এখানে আর Br এখানে। কিন্তু আমরা অ্যাড করেছিলাম প্রথমে ব্রোমিন আর ব্রোমিন ওয়াটার। এটা মনে রাখবি যে ডাবল বন্ডে ব্রোমিন ওয়াটার অ্যাড করা আর ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড বা নন পোলার কোনো সলভেন্ট অ্যাড করার মধ্যে তফাৎ আছে। আমি তোকে বলছি, অনেকেই এই ভুলটা করে এবং অনেক সময় টিচাররাও পড়ান না স্কুলে।
আমি তোকে বলছি বইতেও এইসব জিনিসপত্র ভুলভাল লেখা থাকে, আমি তোকে বলছি CH2 ডাবল বন্ড CH2, এতে যদি তুই ব্রোমিন CCl4 দিস তাহলে কিন্তু এই রিয়াকশনটা হবে, ভালো করে বুঝে নে, আমি তোকে ভুলভাল বলবো না। এটা CCl4 বা এরকম ধরনের সলভেন্ট, কিন্তু যেই এটাতে ব্রোমিন ওয়াটার দিবি তখন কিন্তু একটা কার্বনে OH আর একটা কার্বনে Br ঢুকবে, কারণ Br আর OH2O রিয়াকশন করে HOBr প্লাস HBr হবে। এই HOBrটা ভেঙে এখানে OH আর Br হয়ে এখানে ঢুকবে। এই বইতেও এইসব ভুল লেখা থাকে, ব্রোমিন ওয়াটার ফোয়াটার লেখা থাকে, ব্রোমিন ওয়াটার দিলে কিন্তু এই রিয়াকশন গুলো ওয়াটার দিয়ে হবে না, কার্বন টেট্রাক্লোরাইড বা কার্বন ডাইসালফাইড বা CHCl3 ক্লোরোফর্ম CHCl3 এইসব সলভেন্ট নিয়ে যদি তুমি কাজ করো তখনই কিন্তু ব্রোমিন দিলে Br হবে, দুটো Br ঢুকবে, কিন্তু যদি ওয়াটার সলভেন্ট হিসাবে ইউজ করো তাহলে কিন্তু Br এরকম ঢুকবে না। এটা অবশ্যই মনে রাখবি, অবশ্যই এই জিনিসটা মনে রাখবি। আমরা এখানেও রিয়াকশনে দেখালাম 1 ব্রোমো 2 মিথাইল প্রোপান 2 অল, এগুলো আমার কনভার্সন বা আলাদা টাইপের কোশ্চেন অ্যান্সার করার সময় আমি দেখাবো, অসুবিধার কিছু নেই। তো আমরা এখান থেকে বললাম যে কথাটা নিশ্চয়ই বুঝতে পেরেছিস। এরপরে দেখ যে অ্যাডিশন অফ, আমরা আরো একটা কম্পাউন্ড দেখাচ্ছি তোকে, এটা তো করলামই, নাইট্রোসিল ক্লোরাইড। এই কম্পাউন্ডটা হচ্ছে নাইট্রোসিল ক্লোরাইড বলে একটা রিয়েজেন্ট আছে, N ডাবল বন্ড O Cl, এখানে ছবিতে ওটাই দেখানো রয়েছে, N ডাবল বন্ড O আর Cl, N ডাবল বন্ড O Cl, নাইট্রোসিল ক্লোরাইড। এই নাইট্রোসিল ক্লোরাইড এটা যদি আবার ডাবল বন্ডেড কম্পাউন্ডে অ্যাড করা যায়, দেখ ডাবল বন্ডে বেশিরভাগ অ্যাডিশন রিয়াকশন হবে, এখানে কিন্তু Cl মাইনাস হিসাবে জুড়বে এবং NO প্লাস, তাহলে প্লাসটা কোন কার্বনে জুড়বে, দেখ যে কার্বনে বেশি হাইড্রোজেন, মার্কনিকভ অ্যাডিশন রুল কিন্তু এরা সবাই ফলো করছে। এই রিয়েজেন্টের নাম হচ্ছে টিলডেন রিয়েজেন্ট, এর নাম হচ্ছে টিলডেন রিয়েজেন্ট। তো টিলডেন রিয়েজেন্ট নাইট্রোসিল ক্লোরাইড যদি অ্যাড করা যায় তাহলে Cl মাইনাস যে কার্বনে কম হাইড্রোজেন আছে সেখানে জুড়বে নেগেটিভ পার্টটা, আর NO প্লাস যেখানে বেশি হাইড্রোজেন আছে মানে CH2 সেখানে NO কিন্তু গিয়ে জুড়বে, অ্যাডিশন অফ নাইট্রোসিল ক্লোরাইড বা টিলডেন রিয়েজেন্ট। তো এই যে রিয়াকশনটা এটাও কিন্তু একটা অ্যাডিশন, ডাবল বন্ডের মোস্ট অফ দ্য রিয়াকশন হচ্ছে অ্যাডিশন রিয়াকশন। তো টিলডেন রিয়েজেন্টটা কি সেটা তো তুই বুঝতেই পারলি, এবং সেটা ডাবল বন্ডে কিভাবে রিয়াকশন করবে সেটাও তুই বুঝতে পারলি। আমি তোকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে এই রিয়াকশন গুলোতে তুই বুঝতে থাকবি যে কোথায় কোথায় কি জুড়ছে। ধরা যাক তোকে এরকম একটা রিং কম্পাউন্ড তোকে দিয়ে দিল, এরকম একটা রিং, এখানে ডাবল বন্ড দিল, এখানে একটা এরকম ধরনের দিয়ে দিল। তো এতে যখন তুই নাইট্রোসিল ক্লোরাইড দিয়ে বললো যে কি হবে, তোকে তখন কি করতে হবে না, বুঝতে হবে যে ডাবল বন্ডটা তো থাকবে না, আর যে কার্বনে কম হাইড্রোজেন আছে এখানটা এরকম করে দেওয়া রয়েছে, ডাবল বন্ডটাকে তুলে যে কার্বনে কম হাইড্রোজেন আছে এখানে Cl মাইনাস Na প্লাস, তাহলে মাইনাসটা সেই কার্বনে গিয়ে জুড়বে, Cl এখানে জুড়বে আর NOটা এই জায়গাটায় জুড়বে, কারণ NO প্লাস হিসাবে এখানে কাজ করছে, Cl মাইনাস হিসাবে কাজ করছে। তো Cl সেই কার্বনেই জুড়বে যে কার্বনে লেস নাম্বার অফ হাইড্রোজেন আছে, সেখানেই কিন্তু মার্কনিকভ অ্যাডিশন। এখানে কিন্তু একটা হাইড্রোজেন আছে কিন্তু এখানে কিন্তু কোনো হাইড্রোজেন নেই, একটা মিথাইল গ্রুপ রয়েছে, বাকি তো 4টে বন্ড দেখতেই পাচ্ছিস। তো এই ব্যাপারটা খেয়াল রাখবি, কারণ ডাবল বন্ডের মোস্ট অফ দ্য রিয়াকশনস কিন্তু এরকম এর ওপরে বেস করেই হয়, এই বিষয়টা কিন্তু সবসময় খেয়াল রাখবি। এটা কি ক্লিয়ার যে ডাবল বন্ডে কিভাবে অ্যাডিশন হচ্ছে, রিয়াকশন হচ্ছে, মার্কনিকভ রুল, এটা কি ক্লিয়ার? সবাই বল আমাকে, কারো ক্লিয়ার না হলে আমাকে বল, কমেন্ট বক্সে লেখ কমেন্ট বক্সে লেখ, বল যে ঠিক হয়েছে কিনা, ঠিক বুঝতে পারছিস কিনা। কোনো অসুবিধা থাকলে বল, আমি কমেন্ট বক্স খুলে বসে আছি, কোনো অসুবিধা থাকলে আমাকে অবশ্যই বল। স্যার আরেকবার একটু বলে দেবেন?
আমি 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 যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে যে কোনো ডাবল বন্ডেড কম্পাউন্ড, সে রিং সিস্টেম হোক আর যাই হোক, সেখানে যখন তুমি এবি বলে কোনো রিয়েজেন্ট অ্যাড করতে যাবে, তখন যে কার্বনে কম হাইড্রোজেন আছে, ডাবল বন্ডেড কার্বন এটা আর এটা, এতে কটা হাইড্রোজেন আছে? এতে একটা হাইড্রোজেন আছে। এতে কটা হাইড্রোজেন আছে? দুটো হাইড্রোজেন আছে। তো নেগেটিভ পার্ট, যেটা নেগেটিভ পার্ট, সে কম হাইড্রোজেনের সাথে গিয়ে জুড়বে, পজিটিভ পার্ট বেশি হাইড্রোজেন আছে যেটাতে, সেটাতে জুড়বে। মানে আমরা পরিষ্কারভাবে এইখানটায় বি ইউজ করব, অ্যাড করব, আর এইখানটায় এ অ্যাড করব। এই এ বিটা যা খুশি হতে পারে, এইচ বিআর হতে পারে, এটা এইচও বিআর হতে পারে, এনও সিএল হতে পারে। শুধু আমাকে নেগেটিভ পার্ট আর পজিটিভ পার্ট খুঁজে বের করতে হবে। নেগেটিভ পার্টকে আমি জুড়বো যে কার্বন যাতে কম হাইড্রোজেন আছে। দিস ইজ মার্কনিকভ রুল। এই কম হাইড্রোজেন একটা, এইখানে দুটো হাইড্রোজেন। খুব সিম্পল ব্যাপার, একেবারে জটিলতার কোনো প্রশ্নই নেই। যে ডাবল বন্ডে অ্যাডিশনের সময় নেগেটিভ পার্ট অফ দ্য অ্যাডেন্ডাম যে অ্যাড হচ্ছে, যে নেগেটিভ পার্ট, তার নেগেটিভ পার্টটা সেই কার্বনেই গিয়ে জুড়বে যে কার্বনে কম সংখ্যক হাইড্রোজেন আছে, লেস নাম্বার হাইড্রোজেন রয়েছে। এটাই এখানে গুরুত্বপূর্ণ বিষয়, এছাড়া কিছু নেই। যদি আমরা পারক্সাইড ইউজ করি, অ্যান্টি মার্কনিকভ হবে, কিন্তু শুধুমাত্র সেটা এইচবিআর এর জন্যই হবে অ্যান্টি মার্কনিকভ। বাকি আর অন্য কোনো কম্পাউন্ডের জন্য কিন্তু অ্যান্টি মার্কনিকভ রুল অ্যাপ্লিকেবল হবে না। অন্য কোনো ক্ষেত্রে অ্যান্টি মার্কনিকভ রুল আমরা অ্যাপ্লাই করতে পারবো না। এটাই হচ্ছে মোদ্দা কথা। এবারে দেখ যে আমরা আরো কিছু এরকম ধরনের রিয়াকশন, নাইট্রোসিল ক্লোরাইড তো বললামই। এবারে আমরা খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা রিয়াকশনের মধ্যে চলে যাচ্ছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি রিয়াকশন? না ওজোনোলাইসিস। ওজোনোলাইসিস মানে না ওজোনকে আমি অ্যাড করব, অ্যাডিশন অফ ওজোন টু ডাবল বন্ড অর ট্রিপল বন্ডেড কম্পাউন্ড উইথ দ্য ফর্মেশন অফ ওজোনাইট, এবং ওজোনাইটকে আমরা ভাঙবো। খুবই ইম্পর্টেন্ট একটা রিয়াকশন, এখান থেকে প্রত্যেক বছরই কোশ্চেন দেয়। তো এই ওজোনোলাইসিস রিয়াকশন সেটা কি আমি তোকে ডিটেলে বলছি, তুই আমার কথা ভালো করে তুই শোন। বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে ওজোনোলাইসিসের কম্পাউন্ডটা লেখা খুব সোজা, আমি তোকে পরে লেখাটা দেখাচ্ছি, আগে তোকে অরিজিনাল রিয়াকশনটা দেখাই। অরিজিনাল রিয়াকশনটা কিরকম হয় আমি তোকে দেখাই, ভালো করে আমার সাথে দেখতে থাক। প্লিজ পে অ্যাটেনশন, এই জায়গাটা ভালো করে দেখ যে আমি কি লিখছি এবং কিভাবে বিষয়টা হচ্ছে, ভালো করে তুই শোন। বেসিক্যালি যদি কোনো কম্পাউন্ডের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড এরকম থাকে, ধর আমি একটা সব থেকে ছোট একটা ডাবল বন্ডেড কম্পাউন্ড নিলাম, এতে যদি কেউ ওজোন দেয় তাহলে কি হবে? না এই ডাবল বন্ডের মধ্যে ওজোনটা ঢুকে যাবে। তুই এই অংশটা এরকম ভাবে রেখে দিবি, এই অংশটাও এরকম করে রেখে দিবি। ভালো করে দেখ, এরকম ভাবে দুটো পার্ট, ডাবল বন্ডটা লিখবি না, এই ডাবল বন্ডটা লিখবি না, ডাবল বন্ডটা না লিখে দুপাশে যা আছে সেটা লিখে দিবি। এবারে আমরা বাড়ি ঘর আঁকতাম ছোটবেলায়, তো বাড়ি ঘর আঁকার চেষ্টা করবি কিরকম, না বাড়ির চাল এরকম করে আঁকে, আর এরকম করে আঁকে, এরকম করে আঁকবি, এটা বাড়ির মতো আঁকা হলো। এই তিনটে ফাঁকা জায়গায় তিনটে অক্সিজেন দিয়ে দিবি। তাহলে কি বললাম? যদি ধর এরকম একটা ডাবল বন্ডেড কম্পাউন্ড, এখানে একটা CH3H, এখানে CH3, এখানে CH3 আছে, তাতে ওজোন দিলে কি হবে? আবার দেখ, সি যেটা বাকিটা আছে তুই সেটা লিখে ফেলবি, বাকিটা আছে যেটা সেটা তুই লিখে ফেললি। বাকি এখানে কি করবি না এরকম ভাবে টেনে বাড়ি ঘর করে এখানে অক্সিজেন একটা করে দিয়ে দিবি, তিনটে অক্সিজেন হয়ে যায়। এইবারে কি করবি না, এইবারে যে কম্পাউন্ডটা হলো, দেখ আমি এদিকে সরিয়ে দিচ্ছি, যে কম্পাউন্ডটা হলো এই কম্পাউন্ডটা এবার কি করতে হবে না জিঙ্ক
আর ওয়াটার দিয়ে ভাঙতে হবে, জিঙ্ক আর ওয়াটার দিয়ে ডিকম্পোজ করতে হবে। তো কিরকম ভাবে ভাঙবে না, এই অক্সিজেন বরাবর এরকম করে, আর এই অক্সিজেন, একটা অক্সিজেন শুধু বাইরে বার করে রাখবি, এইখানটা ভেঙে যাবে, এখানটা ভেঙে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, HCHO। এই দেখ, HCH আর এই O, আবার এদিকেও তাই, HCHO, এই দুটো HCHO তৈরি হলো। এখানে কি রকম, এই আর এই ভাঙলো, তাহলে কি হয়ে গেল দেখ ভালো করে, CH3 CH3 CO CH3 CH3 CO CH3, আর এদিকে কি CH3 CHO CH3 CHO। তাহলে ভালো করে খেয়াল করে দেখ যে আমি তোকে কি বলতে চাইছি, এবার দেখ পুরোটা দেখ, যে যদি কোনো ডাবল বন্ডেড কম্পাউন্ড হয় তাহলে প্রথমে তাতে ওজোন দিবি, ওজোন দিলে ওজোনটা পুরো অ্যাড হয়ে যাবে, অ্যাড হয়ে যাওয়ার পরে ওকে জিঙ্ক ওয়াটার দিয়ে ভেঙে দিতে হবে, দুদিক দিয়ে পুরো ভেঙে যাবে, মাঝখানে শুধু একটা অক্সিজেন পড়ে থাকবে, বাকি দু প্রান্তটা ভেঙে যাবে, ভেঙে যাওয়ার পরে অ্যালডিহাইড বা কিটোন কম্পাউন্ড তৈরি হয়, যেরকম দেখতে পাচ্ছিস ফর্মালডিহাইড, অ্যাসিটোন এইসব তৈরি হয়েছে। তো এই যে রিয়াকশনটা তুই দেখতে পেলি, এই রিয়াকশনটার নামই হচ্ছে কি, ওজোনোলাইসিস। তো এই রিয়াকশনটা এত কিছু না করেও তুই লিখতে পারিস, কিভাবে, মাঝখান থেকে জাস্ট কেটে দিলেই, দুদিকে একটা অক্সিজেন বসিয়ে দিলেই, কিন্তু একটা করে অক্সিজেন বসিয়ে দিলেই এই প্রোডাক্টটা হয়ে যাবে। আমি তোকে দেখাচ্ছি কিভাবে তুই করতে পারিস। তোকে এখানে ওজোনোলাইসিসে কি পড়ে আছে, দুটো HCHO দেখাচ্ছে, তুই কি করবি না, এইখান থেকে কেটে দিবি, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন বসাবি, তাহলে কি হয়ে গেল, HCHO, এদিকেও HCHO। আবার ধর এই রকম ভাবে কেটে দিলি, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন বসিয়ে দিলি, তাহলে কি হবে, CH3, এখান থেকে দেখ CH3 CO CH3, এদিকে দেখ CH3 CH3 CO CHO CH3 CHO। তাহলে তুই এই কম্পাউন্ড গুলো প্রোডাক্ট লেখা খুব সোজা ব্যাপার, কিন্তু তোকে তো রিয়াকশনটা জানতে হবে কিভাবে হয়েছে। তো ওজোনোলাইসিস রিয়াকশনটা কে বুঝতে পারিসনি আমাকে বল, কে বুঝতে পারিসনি আমাকে বল। এগুলো কিন্তু দরকারি রিয়াকশন, আজ 5টা রিয়াকশনের মতো নয়, এগুলোর থেকে কোশ্চেন আসে। প্লিজ আমাকে বল যে ওজোনোলাইসিসে কার অসুবিধা আছে, এই যে রিয়াকশনটা এখন তুই দেখতে পাচ্ছিস, এটা কে বুঝতে পারছিস না, কোনো অসুবিধার কিছু নেই, প্লিজ ফিল ফ্রি আমাকে বলার জন্য, কোনো রকমের কষ্ট করতে হবে না আমাকে, জাস্ট না বুঝতে পারবি যে anyone XYZ যেই হোক না কেন সে আমাকে বলতে পারে, বা কমেন্ট বক্সেও লিখতে পারে, কেউ জানতেও পারবে না যে কে লিখেছে। হ্যাঁ বুঝেছি। বাহ, ভেরি গুড। তো বুঝেছিস যখন, তখন আমরা আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি বলছে, আচ্ছা ঠিক আছে। তাহলে দেখ যে আমরা একটা কম্পাউন্ড এখানে প্রোপিন বলে কম্পাউন্ডটা নিয়েছি, এই প্রোপিন বলে কম্পাউন্ডটাকে ওজোনোলাইসিস যদি করি তাহলে কি সহজে আমরা প্রোডাক্টটা লিখতে পারবো। দেখ প্রোপিন, এই মাঝখান থেকে জাস্ট কুচুম করে কেটে দেবো, এদিকে একটা অক্সিজেন আর এদিকে একটা অক্সিজেন লিখে দেবো, তাহলে দেখ CH3 CHO, জাস্ট মাঝখান থেকে তুই কেটে দিলি, কেটে দেওয়ার পরে দেখ এদিকে HCHO, এই প্রোডাক্ট দুটো হয়ে গেল। তো কি কি প্রোডাক্ট হলো না, একটা হয়ে গেল অ্যাসিটালডিহাইড আর একটা হয়ে গেল ফর্মালডিহাইড, এই প্রোডাক্টগুলো হলো। তো আমাদের পরীক্ষার সময় কোশ্চেন দেয় কি রকম, আমি তোকে বলছি কোশ্চেন দেয় কি রকম। তোকে একটা কাজ করতে হবে, উল্টো জিনিসটা দিয়ে দেবে,
মানে আমি তোকে দেখাচ্ছি, তুই দেখ, ভালো করে শিখবি, যা শিখবি সময় লাগুক, যা শিখবি ভালো করে শিখবি। আমি তোকে বলছি যে কিভাবে কোশ্চেনটা দেবে, ভালো করে সেটা খেয়াল করে দেখ যে কিভাবে। তোকে বলবে এ বলে একটা অ্যালকিন আছে, তাকে ওজোনোলিসিস করার পরে একটা দুটো অ্যাসিটোন তৈরি হয়েছে। এ বলে একটা কম্পাউন্ড অন ওজোনোলিসিস এটা তৈরি হয়েছে। আইডেন্টিফাই এ, কে আইডেন্টিফাই করতে হবে। আবার আমি বলছি, পরীক্ষায় কি তোকে জিজ্ঞাসা করবে, এ বলে উল্টো জিনিসটা জিজ্ঞাসা করছে, প্রোডাক্টটা বলে দিচ্ছে, তোকে রিয়াক্ট্যান্টটার দিকে যেতে হচ্ছে। এ বলে একটা কম্পাউন্ড, তাকে ওজোনোলিসিস করে CH3 COCH3 হয়েছে। তো এ কি ছিল? তুই কি করবি? তুই এই কম্পাউন্ডটাকে সিও গুলোকে মুখোমুখি করে লিখবি। অ্যাসিটোন কিভাবে লেখে? এই দেখ, CH3 CO CH3। সিও মানে হচ্ছে সি ডাবল বন্ড ও, এটা একটা, একটা দুটো বলেছে, আর একটা তুই উল্টো করে লিখবি, এমন করে লিখবি। লেখার পরে তুই কি করবি না, এই মাঝখান থেকে যে অক্সিজেনটা সেটা এখান থেকে সরিয়ে নিবি। সরিয়ে নিয়ে ওই জায়গায় তুই কি করে দিবি না, ডাবল বন্ড করে দিবি। তাহলেই এ বলে কম্পাউন্ডটা পাওয়া যাবে। সো ইজি। তোকে যদি কোনো কম্পাউন্ডকে ওজোনোলিসিস করে প্রোডাক্টটা বলে দেয়, আমার কথাটা ভালো করে শোন প্লিজ, এদিকে মন দে। তোকে যদি বলে যে একটা কম্পাউন্ডকে ওজোনোলিসিস করে এটা তৈরি হয়েছে, তুমি বলো যে কোন কম্পাউন্ডকে ওজোনোলিসিস করে এটা তৈরি হয়েছে, তাহলে তোকে যে কম্পাউন্ডটা দেবে বা যে সমস্ত কম্পাউন্ড দেবে, একটাই দেবে এরকম কোনো কথা নেই। তাকে কি করবি না, সেটা একটা বা দুটো হলে বা বিভিন্ন হলে তাদের সিও গ্রুপগুলোকে, সিও এগুলোকে মুখোমুখি করে লিখবি। লিখে বাকি যা আছে সেসব, যা আছে তাই লিখবি। শুধু অক্সিজেনটাকে এখানে মাঝখান থেকে সরিয়ে ওখানে ডাবল বন্ড করে দিবি। এই যে ডাবল বন্ড করেছি, করে দিলেই কিন্তু ওই কম্পাউন্ডটা পেয়ে যাবি। তুই করেও দেখে নিতে পারিস যে এখানে মাঝখান থেকে কাটলে কি, এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন, দেখ CH3 CO CH3 CH3 CO CH3 এগুলোই তো আসছে। তাহলে কত সোজা ব্যাপার যে প্রোডাক্টটা যদি দিয়ে দেয় তোকে, প্রোডাক্টকে লিখবি এমন ভাবে যাতে করে সিও গুলো মুখোমুখি থাকে, এবং থাকার পরে সেটা ওগুলোকে সরিয়ে নিয়ে ডাবল বন্ড করে দিলেই কম্পাউন্ডটা পেয়ে যাবি। আমাকে বল যে বুঝেছিস না বুঝিসনি, বল প্লিজ। কোনো অসুবিধা থাকলে বল, এই জিনিসটা, এই বিষয়টা পরীক্ষায় দেয়। আচ্ছা, বুঝেছে বলছে, কেউ কেউ কমেন্ট বক্সে লিখছে বুঝেছে বলছে। ঠিক আছে, আমি তাহলে একটা করতে দিয়ে দেখি যে আদৌ ব্যাপারটা বুঝেছে কিনা। আমি একটা বি বলে একটা কম্পাউন্ডকে যদি ওজোনোলিসিস করি, মানে ওজোন এবং জিঙ্ক ওয়াটার দেওয়ার পরে আমি দেখছি যে ওখানে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়েছে, আর একটা ফর্মালডিহাইড আর একটা অ্যাসিটালডিহাইড তৈরি হয়েছে। তো বি বলে কম্পাউন্ডটা কি ছিল আমাকে বল, বি বলে কম্পাউন্ডটা কি ছিল?
আপনার স্ক্রিনটা আবার ব্ল্যাক হয়ে যাচ্ছে, দেবাদ্রিতা বলছে। আমার স্ক্রিনটা ব্ল্যাকই আছে, ব্ল্যাকের ওপরে আমি হোয়াইট দিয়ে লিখছি। পুরো ব্ল্যাক। সবাই অন্যরা কি দেখতে পাচ্ছিস? স্যার দেখতে পাচ্ছি তো শুধু। কোনো আপনারা লেখা লিখে- নেই। ও বলছে কোনো লেখা নেই, কিন্তু আমি তো এখানে লিখছি বাবা। কার্বন ডাই অক্সাইড লিখেছি, এগুলো দেখতে পাচ্ছিস না কেউ? আবার লিখবো? স্বস্তিকা বলছে দেখতে পাচ্ছি, তাহলে কেউ কেউ দেখতে পাচ্ছে, কেউ কেউ দেখতে পাচ্ছে। ওর তাহলে কিছু নেটওয়ার্কে। দেবাদিদা তুই তাহলে একটা কাজ কর, একটু লিভ করে আবার জয়েন কর, আমি তোকে এন্ট্রি করে দিচ্ছি। একটু লিভ করে বাবা একটু জয়েন কর, মনে হয় তোর নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে। ও না স্যার, আমি তো আপনাকেও দেখতে পাচ্ছি না, আমাকেও দেখতে পাচ্ছে না। দ্যাটস মাইট বি প্রবলেম। আচ্ছা, আমি কি বলেছিলাম? এটাতে কোনো উত্তর পাচ্ছি না আমি এখনো পর্যন্ত। তো আমি বলেছিলাম যে এটা ফর্মালডিহাইড। স্যার বলবো? হ্যাঁ বল। স্যার এইচও সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড সিএইচ3 সিএইচও। আরেকবার বল, এখানে লিখি আরেকবার বল। এইচও সিঙ্গেল বন্ড সিএইচ, এইচও, হ্যাঁ সিঙ্গেল বন্ড সিএইচ ডাবল বন্ড সিএইচ3 সিএইচও। ডাবল বন্ড CH3 CHO। ও আচ্ছা, হ্যাঁ ওখানে ডাবল বন্ডের প্রবলেম আছে। কি হচ্ছে? সব ভ্যালেন্সি সব গুলি হয়ে যাচ্ছে তো। হ্যাঁ স্যার। আমি কি বলেছি? সিম্পল ভাবে চল। HCHO লিখলাম, HCHO লিখলাম। কে? এক মিনিট। হ্যালো হ্যালো, হ্যাঁ বল। ঢুকতে পারছিস না মানে কি কানেক্টিং দেখাচ্ছে? আবার কেটে দে, একবার দুবার চেষ্টা করে দেখ ভাই। হ্যাঁ, তোর একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে। দেখ, নাহলে তো আমি একটা ভিডিও পোস্ট করি, তুই দেখ একটু চেষ্টা করে ঢোক, ঠিক আছে? কার্বন ডাই অক্সাইড টা মাঝখানে দে, এটা লিখলি, কার্বন ডাই অক্সাইডটা লিখলি, আর এইটাকে এটা অ্যাসিটালডিহাইড, এটা CH3CHO, এই CH3CHO এখান থেকে অক্সিজেনটাকে সরিয়ে দে, আর এখান থেকে অক্সিজেনটাকে সরিয়ে দে। দেখ, ডাবল বন্ড C, আবার এদিকে ডাবল বন্ড CH3। তুই যেই এটাতে ওজোনোলিসিস করবি, এরকম এরকম হয়ে এদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন আসবে, এইদিকে একটা অক্সিজেন, এদিকে একটা অক্সিজেন আসবে, এরা মাঝখানে CO2টা হয়ে যাবে। এই যে CO2 আছে, এই CO2 হবে, CH3CHO হবে,
আর এদিকে HCH হবে, এরকম হবে। তুই মোট কথা যে কটা কম্পাউন্ড দেবে মুখোমুখি অক্সিজেন গুলোকে লিখে এমন করবি যাতে করে কোনো অক্সিজেন আর কম্পাউন্ডের মধ্যে না থাকে, কারণ অ্যালকিন তো, অ্যালকিনে তো আর অক্সিজেন থাকবে না, সেই হিসাবে বলছি কোনো অক্সিজেন না থাকে, সেটা করলেই হবে। আরো আমি দেখাচ্ছি, দাঁড়া, আরো আমি দেখাচ্ছি। দেবাদ্রিতা বেরিয়েছে, আর ঢুকতে পারছে না, ও আমাকে ফোন করছে। আচ্ছা দেখ, এখানে আমি একটা তোকে প্রশ্ন দিচ্ছি, যে একটা অ্যালকিন, এটা বোর্ডসে এসেছিল, তার থেকে আমি তুলে দিয়েছি। An alkene on ozonolysis produces mixture of acetaldehyde and acetone. Identify the alkene. কাকে ওজোনোলিসিস করে অ্যাসিটোন আর অ্যাসিটালডিহাইডের মিক্সচার হবে, সেটা কি বিউটোয়ানিন, বিউটুইন, না 2-মিথাইল বিউটোয়ানিন? এটা একটু চেষ্টা করতে দেখি, সোজা আছে, পারা উচিত। বিউটোয়ানিন না বিউটুইন, নাকি 2-মিথাইল বিউটোয়ানিন, নাকি 2-মিথাইল বিউটুইন? কমেন্ট বক্সে লেখ কোনটা হবে, অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোন, ABCD কোনটা হবে? অ্যাসিটালডিহাইড কোনটা? CH3, এটা হচ্ছে অ্যাসিটালডিহাইড। অ্যাসিটোন কোনটা, এগুলো জানতে হবে তো। অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোন তৈরি হয়েছে, কোন কম্পাউন্ডটাকে ওজোনোলিসিস করলে এটা তৈরি হবে? দেখ, আমি তোকে দেখাচ্ছি, যে যদি বিউট 1 ইন হয়, যদি বিউট 1 ইন, তাহলে তুই যদি বিউট 1 ইন হয়, তাহলে এখান থেকে যদি তুই কাটতিস, তাহলে এদিকে অক্সিজেন এদিকে অক্সিজেন, তাহলে কি হতো? প্রোপানল আর মিথানল, এ দুটো হতো। প্রোপানল মিথানল, এ দুটো হতো। এই যে প্রোপানল, এদিকে মিথানল। কিন্তু ওটা তো অ্যাসিটালডিহাইড, ওটা তো অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোন, তাহলে এটা হলো না। বিউট 1 ইনকে যদি তুই ওজোনোলিসিস করিস, তাহলে প্রোপানল মিথানল হবে, এটা বাদ গেল। আচ্ছা, বিউট 2 ইন, বিউট 2 ইন, দেখ বিউট 2 ইনকে যদি তুই করিস, এটা বিউট 2 ইন, এদিকে একটা অক্সিজেন এদিকে একটা অক্সিজেন, তাহলে কি হবে? বিউট 2 ইনকে যদি করিস, তাহলে এই দেখ এদিকে একটা অক্সিজেন, তাহলে দুটো অ্যাসিটালডিহাইড তৈরি হবে, 2 মোল অ্যাসিটালডিহাইড, তাও হচ্ছে না, 2 মোল অ্যাসিটালডিহাইড, সেটাও বাদ গেল। আচ্ছা, এইটা 2-মিথাইল বিউটোয়ানিন, এই দেখ এটা হচ্ছে 2-মিথাইল বিউটোয়ানিন, তাহলে এখান থেকে কেটে দে, এদিকে একটা অক্সিজেন এদিকে একটা অক্সিজেন রাখ, তাহলে কি হবে? ফর্মালডিহাইড আর পেন্টান থ্রিওন, তাও হচ্ছে না। লাস্ট যেটা রয়েছে, দেখ 2-মিথাইল বিউটুইন, এটা হচ্ছে 2-মিথাইল বিউটুইন, এটা যদি তুই করিস, তাহলে একদিকে অক্সিজেন এদিকে অক্সিজেন যদি বসাস, তাহলে দেখ অ্যাসিটালডিহাইড আর এই অ্যাসিটোন হচ্ছে, অ্যাসিটালডিহাইড অ্যাসিটোন। তুই যদি এমনি নিজের থেকেই করিস, একবারেতেই হয়ে যাবে, অ্যাসিটালডিহাইড লিখবি আর অ্যাসিটোন লিখবি। এই দেখ এখান থেকে তুই বাদ দিয়ে দিবি, বাদ দিয়ে দিলে, আমি তোকে শর্টকাট মেথড বলেছি। শর্টকাট মেথড বলেছি, এটা বলেছি। দেখ 2-মিথাইল বিউট 2 ইন হলো,
এটা 2 মিথাইল বিউটোন, 1 2 3 4, 2 মিথাইল বিউটুইন। দেখ, বুঝলি কি বুঝলি না বল আমাকে, কোনো অসুবিধা হলে বল, বুঝতে না পারলে বল। দেবাদিতা ঢুকেছিস? হ্যাঁ স্যার, জাস্ট ঢুকলাম। অনেক কষ্ট করে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, আমি আরো একটা প্র্যাকটিস করাচ্ছি। দেখ, অনেকগুলোই আমি ওজন ডিসিসে করালাম। ধর আমি একটা কম্পাউন্ড, একটা এম বলে একটা কম্পাউন্ড দিচ্ছি, তাকে ওজোনোলিসিস করে এই কম্পাউন্ডটা পাওয়া গেল। তো এম বলে কম্পাউন্ডটা কি ছিল? এই কম্পাউন্ডটা শুধু একটাই পাওয়া গেছে, এই কম্পাউন্ডটাকে ওজোনোলিসিস করা হয়েছে, এই কম্পাউন্ডটা এম ওজোনোলিসিস করে এটা পাওয়া গেছে। তো এম কম্পাউন্ডটা কি ছিল? হ্যাঁ, বুঝছেন? এটা বল, কর, 1 মিনিট আসছে।
হ্যাঁ, এটা কি হলো বলতে পারবি? আচ্ছা, আমি বলেছি যে এই ওগুলোকে মুখোমুখি করে রাখতে। তো এটা তো একটাই কম্পাউন্ড দিয়েছে, সিএইচও, আর এদিকে সিএইচও। এই মুখোমুখি করে রেখে এখান থেকে অক্সিজেনটা বের করে দিলি। বের করে দেওয়ার পরে এই CH2 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 CH ডাবল বন্ড CH, এইভাবে হবে। পুরো ডাবল বন্ড এখানে চলে আসবে। এই হচ্ছে প্রসেস, ডাবল বন্ড। এবারে যখন তুই এখান থেকে ভাঙবে, এদিকে একটা অক্সিজেন এদিকে একটা অক্সিজেন, তাহলে CHO CHO করে এই প্রোডাক্টটা চলে আসবে যখন তুই এটাকে ভাঙবি। মোট কথা একটাই মনে রাখবি যে যে কম্পাউন্ডটা দেবে তার যত অক্সিজেনই থাকুক সব মুখোমুখি করে তোকে লিখতে হবে। সে লম্বা একটা কম্পাউন্ড থাকলেও বাঁকিয়ে চুড়িয়ে লিখতে হবে, আবার বিভিন্ন কম্পাউন্ড থাকলেও তাকে ভেঙে চুড়ে লিখতে হবে, মানে মাঝখান থেকে ভাঙা যাবে না, মুখোমুখি করে মোট কথা লিখতে হবে। এই হচ্ছে প্রসেস। তো এটা বললাম আমি কিভাবে ওজোনোলিসিস রিয়াকশনটা হয় এবং তার থেকে কিরকম ধরনের প্রশ্ন আসবে সেটা নিয়ে আলোচনা করছিলাম। এবারে দেখ অক্সিডেশন বাই KMnO4। KMnO4 তো সবাই জানে যে KMnO4 একটা গুড অক্সিডাইজিং এজেন্ট, একটা গুড অক্সিডাইজিং এজেন্ট। তো সেই জন্য KMnO4 দিয়ে অক্সিডেশন করা যেতে পারে, KMnO4 অক্সিডাইজিং এজেন্ট হিসাবে ইউজ হয়। তো ডাবল বন্ডে কিরকম রিয়াকশন করবে সেটা হচ্ছে যে ডাবল বন্ডের যেখানে ডাবল বন্ড থাকবে, কোল্ড অ্যালকালাইন KMnO4 যদি দেয়া যায় তাহলে সেখানে ডাবল বন্ডে OH গ্রুপ চলে আসবে, দুটো OH গ্রুপ চলে আসবে। এই রিয়াকশনকে বলে হাইড্রক্সিলেশন রিয়াকশন। এই রিয়াকশনকে বলে হাইড্রক্সিলেশন রিয়াকশন, যেখানে হাইড্রক্সিল গ্রুপ OH গ্রুপ কি হয় না সেটা ডাবল বন্ডে ওখানে কি হবে না জুড়ে যাবে, দুটো কার্বনে দুটো OH গ্রুপ পাশাপাশি জুড়ে যাবে। আমি তোকে দেখাচ্ছি এরকম ভাবে এটা হতে পারে। এই অ্যালকিন আছে, এখানে যদি কোল্ড ডাইলুট অ্যালকালাইন KMnO4, এটা মনে রাখবি, কোল্ড ডাইলুট অ্যালকালাইন KMnO4, এটা যদি দেয়া যায় তাহলে কি হবে না অ্যালকিনের দুটো কার্বনে দুদিকে OH গ্রুপ, যেখানে ডাবল বন্ড ছিল ডাবল বন্ডটা ভেঙে যাবে এবং ভিসিনাল ডাই অল। ভিসিনাল মানে আমি আগেই বলেছিলাম যে পাশাপাশি দুটো কার্বন বা অ্যাডজাসেন্ট কার্বনগুলোকে ভিসিনাল কার্বন বলে। তো তাতে OH গ্রুপ এরকম জুড়ে যাবে এবং গ্লাইকল তৈরি হবে। তো কোল্ড ডাইলুট অ্যালকালাইন KMnO4 দিয়ে ভিসিনাল ডাইঅল বা গ্লাইকল এটাকে বলে তৈরি হবে। তো এই রিয়াকশনটা একটা নাম আছে, এটাকে বলে বেয়ার্স টেস্ট। বেয়ার্স টেস্ট কি না, বেয়ার্স টেস্ট হচ্ছে যে টেস্ট ফর দ্য আনস্যাচুরেশন, টেস্ট ফর আনস্যাচুরেশন, টেস্ট ফর আনস্যাচুরেশন। কোন কম্পাউন্ডে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড আছে কি করে বোঝে না, তাতে দিতে হয় কোল্ড ডাইলুট অ্যালকালাইন KMnO4, যার কালার কি না পার্পেল কালার। পার্পেল কালার দেয়া যায় তাহলে কি হবে না এই যে পাশাপাশি যে দুটো কার্বন তাতে OH গ্রুপ চলে আসবে, ডাবল বন্ডটা এখানে থাকবে না, OH গ্রুপ চলে আসবে এবং এটা
পার্পেল কালারটা যেটা সেটা কালার লেস হয়ে যাবে, পার্পেল কালার থেকে কালারলেস হয়ে যাবে। তো এটা হচ্ছে টেস্ট ফর আনস্যাচুরেশন। কোনো কম্পাউন্ডে যদি ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে তাহলে তাকে আনস্যাচুরেটেড কম্পাউন্ড, আনস্যাচুরেশন যেটা সেটাকে প্রুভ করার জন্য কোল্ড ডাইলুট অ্যালকালাইন KMnO4 দেওয়া হয়। এই টেস্টের নাম হচ্ছে বেয়ার্স টেস্ট, এবং যে রিয়েজেন্টটা ইউজ করা হয় বেয়ার্স রিয়েজেন্ট, বেয়ার্স রিয়েজেন্টটা কি না কোল্ড ডাইলুট অ্যালকালাইন KMnO4 কে বলে কি বেয়ার্স রিয়েজেন্ট, এটাকে বলে বেয়ার্স রিয়েজেন্ট। তো এটা গেল টেস্ট ফর আনস্যাচুরেশন। এখানে দেখালাম যে পাশাপাশি দুটো কার্বন এরকম ধরনের OH গ্রুপ চলে আসে কোল্ড KMnO4 দিয়ে। প্রোপিনকে এরকম করা যেতে পারে কোল্ড ডাইলুট অ্যালকালাইন KMnO4। তো এখানে পাশাপাশি দুটো কার্বনে এরকম OH গ্রুপ চলে আসবে, প্রোপিন 1,2 ডাইঅল বা প্রোপিলিন গ্লাইকল, এই কম্পাউন্ডটা তৈরি হবে। এটা হচ্ছে কোল্ড ডাইলুট অ্যালকালাইন KMnO4 দিয়ে রিয়াকশন। এই রিয়াকশনে আমি যে কথা বললাম যে KMnO4 ইউজড আপ হয়, হেন্স পার্পল কালার অফ KMnO4 কি হয় না পার্পল কালার যেটা সেটাকে ডিসঅ্যাপিয়ার করে যায়। দিস ইজ ইউজড অ্যাজ ল্যাবরেটরি টেস্ট টু আইডেন্টিফাই দ্য প্রেজেন্স অফ ডাবল বন্ড, ইজ নোন অ্যাজ বেয়ার্স টেস্ট। ডাবল বন্ড ট্রিপল বন্ড দুটোকেই আইডেন্টিফাই করা যায়, ডাবল বন্ড আলাদা করে কোনো ব্যাপার নেই, কিন্তু বেয়ার্স টেস্ট নামটা হয়েছে উনি ডাবল বন্ডকে আইডেন্টিফাই করেছিলেন সায়েন্টিস্ট বেয়ার, সেই জন্য ডাবল বন্ডকে আইডেন্টিফিকেশনের হিসাবেই ওটার নাম দেয়া রয়েছে। ট্রিপল বন্ডের ক্ষেত্রেও একই টেস্ট দেবে, সেম টেস্ট দেবে। কিন্তু যদি কোল্ড ডাইলুট KMnO4 এর জায়গায় হট KMnO4 দেয়া যায় তাহলে কিন্তু ডিফারেন্ট রিয়াকশন হবে। ভালো করে রিয়েজেন্টের সামান্য সামান্য পার্থক্য কিন্তু প্রোডাক্টে অনেক বেশি ডিফারেন্স চলে আসবে। তো অক্সিডেশন বাই হট KMnO4, তো হট কন্ডিশনে যদি KMnO4 দেওয়া যায়, হিটেড কন্ডিশনে যদি KMnO4 দেওয়া যায়, তাহলে সেই KMnO4 যদি রিয়াকশন করে তাহলে সেখানে কিন্তু প্রোডাক্টটা আলাদা হবে। কি হবে আমি তোকে বলছি, আমি তোকে বিষয়টা বুঝিয়ে বলছি। অক্সিডেশন বাই হট KMnO4 এবং হিট করলে কি হবে না, প্রথম কথা ওজোনোলিসিসে যেরকম ধরনের প্রোডাক্ট হয়েছিল সেরকমই তুই করবি, যে এখানে এই CH3 CHO এরকম ধরনের কম্পাউন্ড দিয়েছে, এরকম মাঝখান থেকে কেটে দিবি, কেটে দিয়ে এটা করবি। কিন্তু অ্যালডিহাইড থাকলে তাকে রাখবি না, অ্যালডিহাইড গ্রুপটাকে চেঞ্জ করে কি করে দিবি না সেখান থেকে অ্যাসিডে কনভার্ট করে দিবি। কারণ অ্যালডিহাইড সবসময় তাড়াতাড়ি অক্সিডাইজড হয়, কিন্তু কিটোনকে কিছু করবি না, কিটোন অক্সিডাইজড হতে পারে না, নট কিটোন। অ্যালডিহাইডস আর ইজিলি অক্সিডাইজড ফার্দার টু অ্যাসিড বাট নট কিটোন। প্রথমে KMnO4 ওটাকে ভেঙে অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটোন করবে, তারপরে এই অ্যাসিটালডিহাইডটা আবার ফার্দার অক্সিডাইজড হয়ে গিয়ে অ্যাসিটিক অ্যাসিড হয়ে যাবে। তো এটা মনে রাখবি, কারণ KMnO4 একটা অক্সিডাইজিং এজেন্ট, একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, সেই জন্য এরকম ধরনের কম্পাউন্ড দিলে মাঝখান থেকে কেটে দিবি, যত অ্যালডিহাইড হবে তাকে অ্যাসিড বানিয়ে দিবি, আর যদি কিটোন থাকে তাহলে কিটোন হয়, তাকে কিছু করার দরকার নেই, কিটোনটা কিটোন হিসাবেই রেখে দিবি। এটাই হচ্ছে প্রসেস এই কম্পাউন্ডটার থেকে অক্সিডাইজড প্রোডাক্ট বের করার ক্ষেত্রে। এবার আমরা চলে আসছি যে রিয়াকশনটা, সেটা হচ্ছে হাইড্রেশন। হাইড্রেশন রিয়াকশন, হাইড্রেশন মানে বুঝতেই পারছিস যে অ্যাডিশন অফ ওয়াটার, জল অ্যাড করা। হাইড্রেশন কথাটা, ডিহাইড্রেশন মানে রিমুভাল অফ ওয়াটার, তাহলে হাইড্রেশন মানে কিন্তু অ্যাডিশন অফ ওয়াটার। এটা হাইড্রেশন মানে হচ্ছে অ্যাডিশন অফ ওয়াটার। তো addition of water to molecule across the double bond of an alkene is known as hydration. হাইড্রেশনে মার্কনিকভ অ্যাডিশন রুলই ইউজ হবে এবং মাঝখানে ইন্টারমিডিয়েট হিসাবে কার্বোক্যাটায়নই তৈরি হয়। হাইড্রেশনে মার্কনিকভ অ্যাডিশন রুল ইউজ হয় এবং মাঝখানে কার্বোক্যাটায়ন হিসাবে কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েটটা ফর্ম করে। আমি তোকে দেখাচ্ছি
কিন্তু এটা একটা সিম্পলি ওয়াটার অ্যাডিশনের রিয়াকশন। দেখ হাইড্রেশন, ধর সালফিউরিক অ্যাসিড তুই দিয়ে করছিস, তো সালফিউরিক অ্যাসিড দিয়ে জলটা তো গিয়ে ডাইরেক্টলি প্রথমে রিয়াকশন করে না, জল তো বেশি H প্লাস OH মাইনাসে ভাঙে না। তাহলে সালফিউরিক অ্যাসিড সেটা কি হবে না H প্লাস আর HSO4 মাইনাস এটাতে ভাঙবে। তো H প্লাস মার্কনিক অফ অ্যাডিশন যদি রুল অ্যাপ্লাই করি তাহলে HSO4 নেগেটিভ পার্ট, যে কার্বনে আজকে প্রথম থেকে বলে আসছি যে কার্বনে অ্যাটাচড হবে সে কার্বনে কম নাম্বার হাইড্রোজেন থাকবে, আর H প্লাস যেটা বেশি নাম্বার হাইড্রোজেন অ্যাটাচ হলো। তো কোল্ড কন্ডিশনে যদি রিয়াকশন করানো যায় মার্কনিক অফ অ্যাডিশন রুল, এদিকে HSO4 জুড়লো এদিকে H জুড়লো, তাহলে এখানে হাইড্রোজেন সালফেট বলে একটা কম্পাউন্ড তৈরি হলো, যা থাকবে তার হাইড্রোজেন সালফেট। এইবার এটা হচ্ছে স্টেপ 1। এবার স্টেপ 2তে কি না, এবারে যদি আমরা যখন দিই বয়েল করি, বয়েল করলে কি হবে না এই যে HSO4 ছিল তার সাথে আবার জলের H জুড়ে গিয়ে H2SO4 তৈরি করবে এবং OHটা এখানে গিয়ে ঢুকবে। প্রোপান টু অল মানে এখানে OH গ্রুপ চলে আসবে। দিস ইজ হাইড্রেশন, মানে আলটিমেটলি H আর OH এলো, কিন্তু আমরা সালফিউরিক অ্যাসিড দিয়ে এই রিয়াকশনটা করব, ডাইলুট সালফিউরিক অ্যাসিড দিয়ে, কারণ জল এত বেশি H প্লাস বা OH মাইনাস দেয় না যে জল ডাইরেক্টলি অ্যাড হয়ে গিয়ে যেরকম HB আর HCl অ্যাড হচ্ছে সেরকম জল যে অ্যাড হয়ে গিয়ে ওখানে H প্লাস Cl মাইনাস এরকম ভাবে অ্যাড হবে, এরকম কোনো কথা নেই, এরকম হবে না। জল ওইভাবে হয় না, জলে অ্যাসিড দিতে হবে, অ্যাসিডে H প্লাস যাবে, HSO4 যাবে, পরে আবার অ্যাসিডটার থেকে ব্রেক করে ওখানে হিট করলে ওই জায়গায় OH গ্রুপ চলে আসবে। সেই জন্য এই রিয়াকশনটা কিন্তু সম্পূর্ণভাবে শুধু জল দিয়ে হবে না। আমি এখানে দেখাচ্ছি যে একটা ডাবল বন্ডেড কম্পাউন্ড আছে, ভালো করে তুই দেখ, একটা ডাবল বন্ডেড কম্পাউন্ড আছে, এখানে কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা তোকে আমি দেখাবো, সেটা হচ্ছে যে এই কম্পাউন্ডটা ডাবল বন্ডটা কোথায় আছে না এখানে। তোর মনে হতে পারে যে মার্কনিক অফ অ্যাডিশন রুল অনুযায়ী এখানটায় OH হবে আর এইখানটায় আলটিমেটলি H হবে, কিন্তু এই OH বা এই H কিন্তু এটা হবে না, এটা মাইনর প্রোডাক্ট হবে। তার বদলে মেজর প্রোডাক্ট হবে, OHটা কোথায় যাবে না OHটা এইখানটায় আসবে, যে জায়গাটায় কোনো ডাবল বন্ড ছিলই না, যে জায়গাটায় কোনো ডাবল বন্ড ছিলই না। আমি তোকে একদিন 1,2 হাইড্রাইড শিফট বা মিথাইল শিফট আমি তোকে দেখিয়েছি যে যদি কার্বোক্যাটায়ন যদি প্রাইমারি থেকে সেকেন্ডারি বা টার্সিয়ারি হওয়ার চেষ্টা করে তাহলে সেটা বেশি স্টেবল হয়। তো এখানেও ঠিক একই রকমের কেস হয় যে এই রকম ধরনের কম্পাউন্ডটা আছে, প্রথমে H প্লাস জুড়লো, H প্লাসটা জোড়ার পরে কি হলো না এখানে একটা কার্বোক্যাটায়ন হলো, কিন্তু এটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এটা জুড়লো মানে এদিকে Hটা জুড়েছে তাহলে মাঝখানে প্লাস হলো, মাঝখানে যদি প্লাস হয় এটা তাহলে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন, কিন্তু এখান থেকে যদি একটা হাইড্রোজেন শিফট করে এখানে চলে যায় তাহলে কার্বোক্যাটায়নটা কিন্তু 3 ডিগ্রি হয়ে যাবে। আমি তোকে দেখাচ্ছি, এখান থেকে এবারে দেখ হাইড্রোজেনটাকে শিফট করে এখানে নিয়ে চলে আসা হয়েছে, তাহলে এই পজিটিভটা এখন কিন্তু এই জায়গাটা চলে এসেছে, এটা হচ্ছে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন এখানে চলে আসার পরে OH মাইনাস এখানে গিয়ে জুড়বে এবং OHটা এখানে চলে আসবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট একটা মেকানিজম, ভেরি ইম্পর্টেন্ট রিয়াকশন, যে OH গ্রুপটা আলটিমেটলি সেখানে গিয়ে জুড়ে গেল যেখানে আদৌ কোনো ডাবল বন্ডই ছিল না। ভালো করে বারবার এই এক্সাম্পলটা দেখবি, না বুঝতে পারলে আবার আমাকে বলবি, কিন্তু বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে আমি তোকে আগেও বলেছি এখনো বলছি যে 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের চাইতে 2 ডিগ্রি বেশি স্টেবল, 2 ডিগ্রি চাইতে 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন বেশি স্টেবল। যদি এরকম কোনো সুযোগ থাকে যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন হয়েছে কিন্তু 3 ডিগ্রি হতে পারে, বা 1 ডিগ্রি হয়েছে তার থেকে 2 ডিগ্রি হতে পারে, পাশ থেকে যদি হাইড্রোজেন বা মিথাইল এগুলো শিফট করলে হয় এটা, তাহলে অবশ্যই 100% গ্যারেন্টি যে সেরকম ধরনের হবে। এরকম প্রচুর কেস আছে, কিন্তু অনেক সময়তেই বইতে কিন্তু প্রোডাক্ট উল্টো পাল্টা লেখা থাকে, কিন্তু সেগুলো কিন্তু ওরকম ধরনের হবে না। পরীক্ষায় দিলে কিন্তু তোকে সঠিক প্রোডাক্টটাই লিখতে হবে, এবং শিফটিং অফ হাইড্রোজেন হাইড্রাইড শিফট বলে এগুলোকে, হাইড্রাইড শিফট বা মিথাইল শিফট বলে, সেই শিফটিং হওয়ার পরে কিন্তু প্রোডাক্টটা তৈরি হবে।
তো এগুলো গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আমি তোকে বললাম। এই হয়ে গেল আমাদের মোটামুটি অ্যালকিন। অ্যালকিনের কথা আমি তোকে বললাম, কোশ্চেন আনসার করতে হবে, তবে তুই আরো অ্যাপ্লিকেবিলিটি বুঝতে পারবি, আরো অনেক কিছু। অর্গানিক কেমিস্ট্রি অত সোজা ব্যাপার নয়, আস্তে আস্তে বুঝতে পারবি, বুঝতে শিখবি। যা অর্গানিক কেমিস্ট্রি কিন্তু ফিজিক্যাল কেমিস্ট্রি বা ইনঅর্গানিক কেমিস্ট্রির মতো নয়, সেখানে অনেক কিছু ব্যাপার থাকে। তো আমরা চলে এলাম লাস্ট, এই চ্যাপ্টারের লাস্ট যে পার্ট, সেটা হচ্ছে অ্যালকাইন্স। এই কথা বলার দরকার নেই যে এতদিনে বুঝে গেছিস যে অ্যালকাইন মানে হচ্ছে কার্বন কার্বন কিন্তু ট্রিপল বন্ডেড কম্পাউন্ড, মানে সেখানে 3টে বন্ড আছে, কার্বন কার্বনের ট্রিপল বন্ড আছে। যে ট্রিপল বন্ডটা কিন্তু থাকার ফলে তার কিন্তু রিয়াকশনটা ডাবল বন্ডের মতোই রিয়াকশন হয়, কারণ ওখানে দুটো পাই বন্ড আছে, এছাড়া আর তো অতিরিক্ত কিছু নেই। বাকি তো হাইড্রোজেন আছে যেরকম সবেতেই ছিল। তো অ্যালকাইন গুলো সেই জন্য অনেকাংশেই তাদের রিয়াকশন করার টেন্ডেন্সি সেটা কিন্তু অ্যালকিনেরই মতো। তো আমরা যেগুলো অ্যালকিনের মতো রিয়াকশন হয় সেগুলো নিয়ে বিশেষ কিছু কথা বলবো না। আমরা কিন্তু জেনারেলি যেটা বুঝতে চাই এখানে, যেটা কিনা আলাদা রকমের রিয়াকশন হয় সেটা নিয়ে আমরা বলবো। তো পরের দিনকার আশা করছি আমাদের এই বিষয়টা শেষ করে দিতে পারবো আমরা অর্গানিক কেমিস্ট্রিটা। আমাদের 11-এর যা সিলেবাস আছে সেটার কথা বলছি। তো অ্যালকাইনে দেখতেই পাচ্ছিস যেখানে কার্বন কার্বন ট্রিপল বন্ড আছে এবং তার জেনারেল ফর্মুলা কিন্তু CnH2n-2, তাহলে n এর জায়গায় যদি তুই 2 বসাস তাহলে H2 × 4 - 2 মানে 2 হবে C2H2, মানে অ্যাসিডিন সব থেকে সিম্পলেস্ট অ্যালকাইন। এছাড়াও তুমি অ্যালকাইন বিভিন্ন রকমের লিখতে পারো, সেখানে সমস্ত কার্বন অ্যাটম যেরকম তার নাম্বার থাকবে সেই অনুযায়ী হাইড্রোজেন অ্যাটমের করসপন্ডিং নাম্বার থাকবে। এটা sp হাইব্রিডাইজড, এখানে 50% এস ক্যারেক্টার, তো তার উপরে বেস করে এর কিন্তু কিছু কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আছে যে কথাটা আমি বলবো তোকে। দ্বিতীয় কথা হচ্ছে যে অ্যাসিডিনের দুটো পাই বন্ড আছে এবং সেটা অ্যাবাভ এবং বিলো দা প্লেন আছে। এই ব্লু কালারের যে ল্যাটারাল ওভারল্যাপ, কার্বনের 3টে অরবিটাল, দুটো একটা অরবিটাল সে তো ডাইরেক্টলি এরকম ধরনের এসপি যদি হয় তাহলে এসপি হাইব্রিড অরবিটাল এটার সাথে এটা ওভারল্যাপ করে এরকম করে। এবারে একটা পি ওয়াই যদি হয়, এটা একটা পি ওয়াই, এটা আর একটা পি ওয়াই, আর একটা হয়তো পি জেড, একটা অন্য কালার নিয়ে দেখাচ্ছি আমি। পি জেড এটা এরকম করে থাকে, এটা এরকম করে থাকে, এখানেও ছবিতে দেখতে পাচ্ছিস। তো এখানে যদি তুই দেখিস তাহলে অফুরন্ত কালার আছে, আমরা অন্য অন্য কালার ইউজ করতে হয়। এই একটা পাই বন্ড উপরে নিচে ওভারল্যাপ করে, ল্যাটারাল ওভারল্যাপ করে পাই বন্ড তৈরি হয়ে গেল। আর একটা আমরা এটা নিলাম, এই একটা পাই বন্ড ব্লু কালার। তো দুটো পাই বন্ড এখানে একটা, এই একটা পাই হলো, দুটো পাই বন্ড, এই যে এই একটা, এখানে আর একটা দুটো আলাদা কালার আছে, এটা ব্লু কালার, এই একটা পাই বন্ড, আর এখানে একটা পাই বন্ড। তো এই হিসাবে দেখতে গেলে অ্যাসিডিনের মধ্যে যে দুটো পাই বন্ড আছে সেই পাই বন্ড দুটোর কথা বললাম এবং তাদের অরবিটাল পিকচার এটা এরকম ধরনের ওভারল্যাপ করে। অ্যাসিডিন অবভিয়াসলি বেশি রিঅ্যাক্টিভ হবে, দুখানা পাই বন্ড আছে, এ নিয়ে অবাক হওয়ার কিছু নেই। অ্যালকাইন গুলো কি করে প্রিপেয়ার করব, এদের কি করে তৈরি করা যায়, বিভিন্ন রকমের মেথড অফ প্রিপারেশন রয়েছে, যা আমরা অ্যালকেনেও পড়েছি এবং অ্যালকিনেও পড়েছি। বিভিন্ন মেথড অফ প্রিপারেশন এখানেও তাই পড়তে হবে। প্রথম কথা আমরা তৈরি করছি সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড থেকে। ক্যালসিয়াম কার্বাইডের ফর্মুলা কি? CaC2। তো দেখ, আমরা ছোটবেলা যেভাবে ফর্মুলা বের করতাম সেটা একটা অদ্ভুত টাইপের নিয়ম ছিল, যে নিয়মটা মানে তুইও জানিস, আমিও জানি, আমাকেও আমার বাবা শিখিয়েছিল, তোদেরকেও তোদের বাবা মারা শিখিয়েছে, এরকম হতেই পারে যে ক্যালসিয়াম আর কার্বন, তো ক্যালসিয়াম ভ্যালেন্সি কত? 2, আর কার্বনের ভ্যালেন্সি কত? 4। তাহলে ক্যালসিয়াম এর ভ্যালেন্সিটা এর পায়ের কাছে আর এর ভ্যালেন্সিটা এর পায়ের কাছে, তাহলে ক্যালসিয়াম কার্বাইডের ফর্মুলা কিন্তু চলে আসে CaC2,
মানে এটাকে যদি তুই আবার কাটাকুটি খেলতাম আমরা, তো যদি Ca2C এরকম আসে, কিন্তু আদপেও কিন্তু তার ফর্মুলাটা হলো না, CaC2 হলো, CaC2 হলো। মানে আমরা যে আগের যে ফর্মুলা যে পড়তাম, সেই ফর্মুলাটা কিন্তু এলিমেন্ট টু এলিমেন্ট যদি বন্ড থাকে তাহলে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নয়। আমরা অনেক সময়তেই কাটাকুটি করে দিতাম, কিন্তু আবার অনেক সময়তেই করা যেত না। ধর ম্যাগনেসিয়াম সালফেট, যেরকম ধর ম্যাগনেসিয়াম সালফেটের ফর্মুলা বলতো, ম্যাগনেসিয়াম ভ্যালেন্সি কত স্যার বলছে, হ্যাঁ তুই বললি 2, বলতো সালফেটের ভ্যালেন্সি কত 2, এখানে বসাও এখানে বসাও, ম্যাগনেসিয়াম 2SO4 হোল 2, স্যার কাটাকুটি করে দেবো, হ্যাঁ করে দাও, কাটাকুটি করে দাও, MgSO4, এরকম করে আমাদের শেখাতো। এগুলো কি বলবো, এগুলো তখনকার দিনে ঠিক আছে। তাহলে সেটাই যদি হতো, তাহলে হাইড্রোজেন পেরক্সাইড H2O2, তাহলে এটা তো কেটে দিতাম, তাহলে হো বলে লিখতাম, তত আমরা লিখি না। যাকগে, এসব ফালতু কথা বলে লাভ নেই। আমরা যেটা ক্যালসিয়াম কার্বাইড, এই কার্বন কার্বন বন্ড আছে, তো এটা কিন্তু কখনোই কিন্তু ওই ফর্মুলা থিওরি দিয়ে একে তুই করতে পারবি না, কারণ এটা আয়নিক বন্ড, কোভ্যালেন্ট বন্ড সব রকমেরই একসাথে রয়েছে ক্যালসিয়াম কার্বাইডে। ক্যালসিয়াম কার্বাইডে যদি জল ঢালা যায় তাহলে কি তৈরি হয়, অ্যাসিডিন গ্যাস তৈরি হয়। আমি তোকে দেখাচ্ছি রিয়াকশনটা। দিস ইজ ক্যালসিয়াম কার্বাইড CaC2। এতে যদি তুই জল দিস তাহলে জলের এইচ গুলো এই ক্যালসিয়ামের কার্বনের সাথে জুড়ে, এই কার্বনের সাথে জুড়ে, এই দেখ কার্বনের সাথে জুড়েছে, আর এই ওএইচ গুলো এই ক্যালসিয়ামের সাথে গিয়ে জুড়ছে, জুড়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে। কে কার সাথে জুড়ছে, কোথায় যাচ্ছে, এগুলো কিন্তু খুব ইন্টারেস্টিং জিনিস। কারণ তুই বন্ড সম্পর্কে, কম্পাউন্ডের বন্ড সম্পর্কেও তুই বুঝতে পারছিস যে কোথায় কোন বন্ডটা চেঞ্জ হচ্ছে, কোন বন্ডটা তৈরি হচ্ছে, কোন বন্ডটা ভাঙছে। এগুলো কিন্তু সবসময় জানার দরকার। এগুলো না জানলে কিন্তু তুই পরবর্তীকালে কিন্তু অসুবিধায় পড়ে যাবি, কোশ্চেন দিলে কিন্তু তোর প্রবলেম হয়ে যাবে। তো সেটার কথা আমি বললাম যে ক্যালসিয়াম কার্বাইড, তাতে জল দিলে কিন্তু এই রিয়াকশন হয়, হাইড্রোলিসিস অফ ক্যালসিয়াম কার্বাইড। ডিহ্যালোজেনেশন অফ টেট্রাহ্যালাইড, চারটে হ্যালোজেন আছে, ডিহ্যালোজেনেশন অফ টেট্রাহ্যালাইডস। তো ডিহ্যালোজেনেশন অফ টেট্রাহ্যালাইডস যেরকম আমি তোকে দেখাচ্ছি, এই যে চারটে হ্যালোজেন আছে, এক্স, এ দেখে এক্স 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 এক্স, চারটে আছে। তোর কি না জিঙ্ক দেওয়া হয়েছে, জিঙ্ক আর অ্যালকোহল দেওয়া হয়েছে, তাহলে জিঙ্ক দিয়ে যদি রিয়াকশন করা যায় ZnX2, আর এটা দিয়েও যদি রিয়াকশন করা যায় তাহলে জুড়ে গিয়ে ZnX2, এটা দুটো ZnX2 হয়ে গেল। তা দুটো XX বেরিয়ে যাচ্ছে, তার বদলে কি দুটো ডাবল বন্ড চলে আসবে, মানে ট্রিপল বন্ড চলে যাবে। কারণ একটা যদি, দুটো যদি হ্যালোজেন থাকতো, ধর এরকম ছিল, যখন এখানে এক্স এখানে এক্স এরকম ছিল, তখন একটা জিঙ্ক দিতে এরকম এখান থেকে ZnX2 এরকম বেরিয়ে চলে গেছে, তাহলে এখানে ডাবল বন্ড হয়ে গেছে। চারটে থাকলে তো আরেকটা ডাবল বন্ড আরেকটা বন্ড চলে আসবে, টেট্রা ডিহ্যালোজেনেশন মানে হ্যালোজেন বের করে দিয়ে, ডি কথাটার মানে হচ্ছে রিমুভাল, ডিহ্যালোজেনেশন মানে হ্যালোজেনকে আমরা রিমুভ করে দিচ্ছি জিঙ্ক দিয়ে, জিঙ্ক অ্যালকোহল। রিয়াকশনটা, রিয়েজেন্টটা মাথায় রাখবি যে জিঙ্ক অ্যালকোহল দিয়ে এই রিয়াকশনটা করা হচ্ছে। ক্লোরোফর্ম আর সিলভার পাউডার দিয়ে একটা রিয়াকশন আছে, যেটা দিয়েও কিন্তু অ্যালকাইন বানানো যায়, এটাও ভালো রিয়াকশন, দরকারি রিয়াকশন। ক্লোরোফর্ম থেকে কিভাবে অ্যাসিডিন তৈরি করবে দেখ। তো দেখ ক্লোরোফর্ম মানে কি, ক্লোরোফর্ম মানে হচ্ছে একটা কার্বন CH Cl3, এই ক্লোরোফর্ম। এই দেখ কার্বন, হাইড্রোজেন আর তিনখানা ক্লোরিন, এই দেখ তিনখানা ক্লোরিন। এদিকেও আরেকটা লিখা আছে কার্বন হাইড্রোজেন তিনখানা ক্লোরিন।
এবার 3 3 কটা, 6টা, এখানে 3টে ক্লোরিন, এদিকে 3টে ক্লোরিন, তাহলে 6টা ক্লোরিন, আর 6টা এখানে সিলভার দেওয়া রয়েছে। 6টা ক্লোরিন 6টা সিলভার মিলিয়ে 6 AgCl, 6টা AgCl। তো ক্লোরোফর্ম সেটা যখন রিয়াকশন করে তখন কি হয় না, ক্লোরোফর্ম 6টা সিলভারের সাথে জুড়ে গিয়ে 6 AgCl এবং অ্যাসিটিলিন তৈরি করে। 6 AgCl অ্যাসিটিলিন, বা এটাকে বলতে পারিস ইথাইন। 6টা AgCl বেরিয়ে যাচ্ছে। দেখ এখানে 6টা Cl আছে, আচ্ছা তাহলে 3টে ডাবল বন্ড হয়ে গেল, 3টে বন্ড হয়ে গেল, মাঝখানে 3টে বন্ড হয়ে যাবে। তো সিলভার পাউডার দিয়ে তুই এটাকে করতে পারিস। ভিসিনাল ডাইহ্যালাইড আর একটা মেথড। ভিসিনাল ডাইহ্যালাইড তো জানিসই যে কার্বনের পাশাপাশি কার্বনে একটা করে হ্যালোজেন, দিস ইজ কল্ড ভিসিনাল ডাইহ্যালাইড। তো ভিসিনাল ডাইহ্যালাইড থেকে অ্যালকোহলিক কেইচ আমরা দেব, খুব সিম্পল ব্যাপার। এই যে ভিসিনাল ডাইহ্যালাইড অ্যালকোহলিক কেইচ, কি হবে না, এইচ আর বিআর বেরিয়ে যাবে। যে কার্বন থেকে এইচ বেরিয়েছে পাশের কার্বন থেকে বিআর বেরোবে। তাহলে দুটো এইচ বিআর আছে, দেখ এখানটা বিআর আছে, এখানে এইচ আছে, তাহলে এইচ বিআর বেরিয়ে গেল, আর এইচ আর বিআর, তাহলে দুবার। এটা তো প্রথমে একবার বেরিয়েছে, এইচ বিআর বেরিয়েছে, কেবিআর আর জল তৈরি হয়েছে। আবার সেকেন্ড টাইম আমরা এই রিয়াকশনটা করব, আবার সেকেন্ড টাইম কেওএইচ দিয়ে আবার রিয়াকশন করব। তখনই কি হবে, তখনই এটা ট্রিপল বন্ড চলে আসবে। Vicinal diet is stable, therefore bases are stronger than potassium sodium hydroxide are required for further reaction. এগুলো খুব স্টেবল কম্পাউন্ড, এদেরকে ভেঙে রিয়াকশন করাতে গেলে খুব স্ট্রং বেস দরকার। সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড এর চাইতেও স্ট্রঙ্গার বেস সোডামাইড, হ্যাঁ সোডামাইড NaNH2, সোডিয়াম ইথক্সাইড NaOC2H5, এগুলো কি বলতো সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইডের চাইতে আরো স্ট্রঙ্গার বেস, এদের বেসিক ক্যারেক্টার আরো অনেক বেশি। তো সেগুলো দিয়ে তুমি করতে পারো, না হলে কিন্তু পরের স্টেপটা যাবে না, এই যে সোডামাইড দেখতে পাচ্ছিস বা পটাসামাইড, এগুলো কিন্তু ইউজড ফর দিস পারপাস, এগুলো কিন্তু ভেরি ভেরি স্ট্রং বেস। এগুলোকে আমি লিখে দিচ্ছি, ভেরি ভেরি স্ট্রং বেস। আমরা এমনিতে জানি যে সোডিয়াম হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড হাইলি অ্যালকালাইন, কিন্তু এরা মানে আরো বেশি মাত্রায় অ্যালকালাইন। তো অ্যাসিটিলিন তৈরি করে এই রিয়াকশনে। প্রথম স্টেপটা হলো, সেকেন্ড স্টেপ গিয়ে এইচবিআর। জেমিনাল থেকেও তুই করতে পারিস। জেমিনাল মানে একই কার্বনে দুটো হ্যালোজেন। জেমিনাল মানে কি, এরকম আছে, এই কার্বনে এখানে এক্স আছে, এখানে আছে, একই কার্বনের সাথে এই যে হ্যালোজেন, এই যে সেম কার্বনের সাথে হ্যালোজেন, জেমিনাল ডাইহ্যালাইড। তো জেমিনাল ডাইহ্যালাইড থেকে একই প্রসেস, সেম কেওএইচ দিয়ে এখানে বেরিয়ে গেল, একই, আলাদা কিচ্ছু নেই, একই স্লাইড আমি ইউজ করেছি, ফার্দার রিয়াকশন। তারপরে ভিসিনাল বা জেমিনাল হোক না কেন, অ্যাসিডিন তৈরি করার সময় একই মেথড, একই প্রসিডিওর। ভিসিনালে যেভাবে তুমি করেছো জেমিনালেও একই রকম ভাবে করবে। সোডামাইড পটাশিয়াম মানে একই কার্বনে দুটো হ্যালোজেন থাকা বা দুটো আলাদা কার্বনে দুটো হ্যালোজেন থাকা, একই ব্যাপার, সেম ব্যাপার। ওতে কোনো পার্থক্য হবে না, রিয়াকশনের কোনো পার্থক্য হবে না, ডিফারেন্স হবে না। জেমিনাল ডাইহ্যালাইড। আর একটা কোল্ড ইলেক্ট্রোলাইটিং মেথড, এটা সবসময় সব জায়গা থাকে, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন সবগুলোকেই তৈরি করা যায় কোল্ড ইলেক্ট্রোলাইটিং মেথড। সেখানে অলরেডি একটা ডাবল বন্ড রয়েছে, পটাশিয়াম ফিউমারেট, কম্পাউন্ডটা মনে রাখবি, ফিউমেরিক অ্যাসিড বলে একটা অ্যাসিড আছে, তার সল্ট। তো এখানে দুটো কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে। আগের যে মেথড গুলো করেছিলাম সেটা দেখলেই বুঝতে পারবি একই রকমের। এখানে শুধু ডাবল বন্ড আছে, আগের একটা সিঙ্গেল বন্ড ছিল, সাকসিনিক অ্যাসিড, পটাশিয়াম সাকসিনেট। এটাতে ট্রিপল বন্ড আছে এবং কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন কেওএইচ বেরোবে এবং ইথাইন তৈরি হবে। এটা প্লাটিনাম ইলেকট্রোড দিয়ে ইলেকট্রোলিসিস করবি। তো কোল্ড ইলেক্ট্রোলাইটিক মেথড দিয়েও কিন্তু ইথাইন তৈরি করা যেতে পারে, আমি বললাম। তো দেখতে পাবি
যে এরপরে ফিজিক্যাল প্রপার্টিসটা রয়েছে, আমি পরের দিনকার পড়াবো। আজকে দেখবি অনেকগুলো আমি নোটস পাঠিয়েছি, অনেকগুলো নোটস তোদেরকে দিয়েছি, দেখবি যে দেখতে পাবি ওখানে অনেকগুলো আছে, যে অনেকগুলো, আর আমি একদিন দুদিনের মধ্যে সবগুলো পাঠিয়ে দেবো আমি। হ্যাঁ, সেখানে দেখবি অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন সবগুলোই পাঠানো আছে, প্লাস যা চ্যাপ্টার পড়ানো হয়নি আমি পড়াচ্ছি, এর মধ্যে পড়িয়ে দেবো। আর অনেকের পরীক্ষা আছে যেহেতু সামনে, সেই জন্য সব নোটসগুলোই আমি এরকমভাবে পাঠিয়ে দেবো। এটা একটা কথা। আর আমাদের এই তো অ্যালকাইন, পরের দিনকার অ্যালকাইন আমাদের একটুখানি বাকি, রিয়াকশন তো কিছুটা বাকি রয়েছে আর কি, আজকে সময় নেই, ওটা পড়তে হবে। কিন্তু যাদের সামনে পরীক্ষা আছে, যাদের ফেব্রুয়ারি মাসেতেই অনেকের পরীক্ষা আছে, বা যাদের এসব পরীক্ষা টরীক্ষা আছে, তাদের যদি কোনো কিছু মানে এরকম কিছু বাকি আছে বা কোনো কিছু যদি জানার দরকার থাকে, তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবি। এরকম কিছু ব্যাপার নয় যে কিছু, পরীক্ষা, স্কুলের পরীক্ষা ভালো করে দিতে হবে, পরীক্ষা ভালো করে দেওয়াটা মাস্ট। অর্গানিক বা সে ফিজিক্যাল যাই হোক না কেন, কেমিস্ট্রির যে কোনো পার্টই হোক না কেন, একটু লিখে প্র্যাকটিস করবি। আমি যে নোটসগুলো পাঠাচ্ছি সেগুলো দেখবি, ওগুলো ডিটেলে লেখা রয়েছে সব জিনিসগুলো। এছাড়াও আমরা এখানে অনেক পিডিএফ সবই পাঠিয়েছি, জানি না সেসব আছে টাছে কি না। অ্যাকচুয়ালি কাগজপত্রে থাকলে কিছু থাকে, ফোনের মধ্যে তো অনেক সময় উড়েও যায়, তারপরে ফোন খারাপ হয়, হ্যাং করে যায়, এত ফোনের মধ্যে জিনিসপত্র। আমার তো হরবগত হয়, ফোন চালু হচ্ছে না, অনেক কিছুই ডিলিট হয়ে যায়, এইসব হয়, সিম ফিম চেঞ্জ করতে হয়, কত কি হয় আর কি। সবসময় যে ফোনের মধ্যে যে সমস্ত কিছু থাকবে এরকম নয়। যদি কিছু না পাস তাহলে আমাকে অ্যাটলিস্ট ফোন করে জানাস, যদি আমার কাছে থাকে, বা কম্পিউটারে অনেক সময় থাকে, কম্পিউটারে থাকলেও আমি পাঠিয়ে দিতে পারবো, অ্যাটলিস্ট এইসব হেল্পগুলো করতে পারবো। কিন্তু পরীক্ষা ভালো করে দিতে হবে, স্কুলের পরীক্ষা ভালো করে দিতে হবে। আমাদের একটু লিমিটেশন আছে বলে আমরা পরীক্ষাটা নিতে পারিনি আর কি। আমি ঠিকই করেছিলাম যে একটু পরের দিকে পরীক্ষাটা ফিজিক্যালি নেব আর কি, মানে আমার বাড়িতে ফেব্রুয়ারি মাস থেকে এরকম ভাবে নেওয়া হবে। তো সেই পরিস্থিতি এখন হচ্ছে আর কি। আমরা আস্তে আস্তে ঠিক করছি যে পরীক্ষাগুলো যাতে করে, পরীক্ষা বা ডাউট ক্লিয়ারিং ক্লাস যাতে করে সামনাসামনি নিতে পারি। অ্যাটলিস্ট কাউকে তো চিনিও না, কাউকে তো দেখতেও পাই না কাউকে, আমাকে তবুও সবাই দেখতে পায়, কিন্তু আমিও তো কাউকে সেই অর্থে দেখতে পাই না। তো সেই ব্যাপারগুলো আছে, একটু সামনাসামনি দেখলে আর কি পড়াতে সুবিধা হয়, যেটা এটাতে একটু অসুবিধা। অনেক অ্যাডভান্টেজ আছে, কিন্তু সামহাও একটু তো মাসে একবার করেও অ্যাটলিস্ট তো দেখা হওয়াটা ভালো।